হাই হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবার পড়াশোনা খুব ভালোভাবে চলছে, একটু আশা করব। ফার্স্ট কোশ্চেন বলছে, ভারতীয় দর্শনের মৌলিক বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি সর্বাধিক প্রাধান্য পায়? বিজ্ঞান চর্চা, নিছক যুক্তি নির্ভরতা, মুক্তির অন্বেষণ, মানে মুক্তিকে অন্বেষণ করা। আর 4 হচ্ছে কি ডির দাগে যে অপশান, সেটা হচ্ছে জগতের সৃষ্টিতত্ত্ব। এটার সঠিক উত্তরে বেশি প্রাধান্য পায়, সেটা হচ্ছে মুক্তির অন্বেষা বা মুক্তিকে কীভাবে আমরা লাভ করব সেটা হচ্ছে খোঁজা। চার্বাক দর্শনে ধর্ম বা নৈতিকতার মূল্য কতটা? বলছে, ধর্ম পরম সত্য, ধর্ম মিথ্যা, ধর্ম ইন্দ্রিয়াতীত বলে অস্বীকারযোগ্য এবং ধর্ম শ্রদ্ধার বিষয়। আর চার্বাকরা তো ধর্মকে স্বীকারই করে না, তো সেই জায়গায় থেকে বলতে হয় পরম সত্য এটা হবে না, মিথ্যা এটাও হবে না। আছে কিন্তু তারা সেটা স্বীকার করে না, আছে বলেই তো তারা স্বীকার করে না, তাহলে এটা হবে না। শ্রদ্ধার বিষয় না, শ্রদ্ধার বিষয় হলে তো সে স্বীকার করতো। তাহলে অপশান সি, ধর্ম ইন্দ্রিয়াতীত বলে অস্বীকারযোগ্য। জৈন দর্শনে জীব ও অজীবের মধ্যে পার্থক্য কী? জীব হচ্ছে চেতন, অজীব হচ্ছে অচেতন। সাদবাদের মূল কথা কি বা মূল বৈশিষ্ট্য কি? সাদবাদের মূল বৈশিষ্ট্য হলো আপেক্ষিকতা এবং বহুবিধ দৃষ্টিভঙ্গি স্বীকৃতি। কারণ জৈনরা হচ্ছে, এটা সাদবাদ হচ্ছে জৈন দর্শন থেকে নেওয়া। জৈন দর্শনে অপেক্ষিকতা এবং একটা তত্ত্বেরই বহু দৃষ্টিভঙ্গি স্বীকার করা হয়। বৌদ্ধ দর্শনে কোন শাখাটি নিরবিচ্ছিন্নতা তত্ত্ব সমর্থন করেন? বৈভাষিকরা হচ্ছে বৌদ্ধ দর্শনের নিরবিচ্ছিন্নতা তত্ত্বটাকে স্বীকার করে। নৈরাত্যমবাদ বলতে কি বোঝায়? বলছে, আত্মার পরম সত্তা এটা নয়, আত্মার অস্তিত্ব নেই, আত্মা ক্ষণিক, আত্মা সর্বত্র বিরাজমান। বলছে আত্মার অস্তিত্ব নেই। নৈয়ায়িকরা সমবায়কে স্বতন্ত্র শ্রেণী হিসেবে কেন গ্রহণ করেন? সমবায়কে স্বতন্ত্র কারণ অবিচ্ছিন্ন সংযোগ ব্যাখ্যা করে, যা অন্য কোনো গুণ বা কর্ম নয়। সমবায় হলো অযুত সিদ্ধ সম্বন্ধ, এবং সমবায় সম্বন্ধ 5টি গুণের মধ্যে 5 প্রকারের হয়। অবয়বী, দ্রব্য গুণ, দ্রব্য কর্ম, ব্যক্তিত্ব বিশেষ, এগুলো মোটামুটি টোটাল 5টাকে স্বীকার করে। বলছে স্বরূপ সম্পর্ক ও সমবায়ের মধ্যে পার্থক্য কী? স্বরূপ সম্পর্ক কেবল বৈশেষিক দর্শনে মান্য, সমবায় চৈতন্যের সঙ্গে যুক্ত। স্বরূপ সম্পর্ক অবিচ্ছেদ্য, সমবায় সত্তার অন্তর্বর্তী সংযোগ। এইটা সি হবে। যোগ দর্শনে ঈশ্বর সম্পর্কিত ধারণাটা কি? যোগ দর্শনে ঈশ্বর হচ্ছে একটা বিশেষ পুরুষ, যা হচ্ছে কর্মফল ভোগী নয়, মানে কর্মফল যাকে ভোগ করতে হয় না, তিনি হচ্ছেন ঈশ্বর। সাংখ্য দর্শনের প্রকৃতির অস্তিত্বের পক্ষে একটি যুক্তি কি? পরিবর্তন ব্যাখ্যার জন্য হচ্ছে প্রকৃতির প্রয়োজন হয় সাংখ্য দর্শনে। ঈশ্বরের ইচ্ছা, চৈতন্যের প্রমাণ, এগুলো কিছুই না। নৈতিক সিদ্ধান্তের উৎস কি? নৈতিক সিদ্ধান্তের উৎস হচ্ছে তোমার কর্মের মূল্যায়ন করা। এটা সবাই জানে যে নৈতিক, যে একটা কাজকে আমরা নৈতিকভাবে ভালো কি মন্দ সেটা বলবো তখনই সেই কাজের যে ফল সেটা ভালো কি মন্দ তার উপর ডিপেন্ড করে। মানে যদি কোনো কাজ যদি সর্বাধিক লোকের ভালো করে তাহলে সেটা ভালো, আর যদি সর্বাধিক লোকের ভালো না করে তাহলে সেটা মন্দ।
বেনথাম, আচ্ছা তার আগে একটা 12 দাগের কোশ্চেন। নৈতিকতার প্রধান ভিত্তি কোনটি? নৈতিকতার প্রধান ভিত্তি হচ্ছে যুক্তি নির্ভরতা ও নৈতিক বোধ। নৈতিক বোধ এবং যুক্তি নির্ভরতা হচ্ছে প্রধান ভিত্তি। বেনথামের আলট্রুইস্টিক হেডোনিজম, বেনথামের যে হচ্ছে অমার্জিত বা অসংযত হেডোনিজম আছে, তার সেই তত্ত্বের মূল কথা কি? সর্বাধিক সংখ্যক লোকের সর্বাধিক সুখ প্রদান করা, এটা হচ্ছে মূল কথা। এইটা হচ্ছে পরসুখবাদী। যারা পরসুখবাদী যেমন মিল এবং বেনথাম দুজনেরই সেম কথা বলেন। কোন তত্ত্বটি বলে যে আনন্দই মানুষের একমাত্র চরম লক্ষ্য? দায়িত্ববাদ, বাস্তববাদ, হেডোনিজম। হেডোনিজমটাই হচ্ছে সঠিক। হেডোনিজম হচ্ছে যেখানে হচ্ছে মানুষ তার কেবলমাত্র আনন্দ পাওয়ার জন্য সমস্ত কিছু করে, এবং সেটাই হচ্ছে চরম লক্ষ্য হিসেবে গণ্য করা হয়। কান্টের দায়িত্ববাদী নৈতিকতা ডিওন্টোলজিক্যাল এথিক্স অনুযায়ী নৈতিকতার ভিত্তি কী? নৈতিকতার ভিত্তি হলো কর্তব্য এবং শুভ ইচ্ছা। কান্ট আছে নৈতিকতা আছে মানেই তুমি কর্তব্য যেখানে থাকবে সেখানে শুধু একটু পয়েন্টটাকে ঠিক করে পড়ে টুক করে দাগ মেরে দিও। হচ্ছে কান্টের ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ ধারণার সারাংশ কী? সামাজিক নীতি, শর্ত সাপেক্ষ বিধান, এগুলো তো কোনোটাই নয়। বলছে এমনভাবে কাজ করো যেন তা সার্বজনীন আইন হতে পারে। বলছে সার্বজনীন আইন এখানে আছে মানে কান্ট বলছেন ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ হচ্ছে কর্তব্যের জন্য কর্তব্য করো, বা হচ্ছে এমন একটা সার্বজনীন নিয়ম তৈরি করতে হবে যেটা সকলের কাছে সমান, যেমন সত্য কথা বলা উচিত, চুরি না করা, এগুলো যে সবার কাছে কিন্তু এই কথাটা সমানভাবে প্রযোজ্য হয়। এবং এটা হচ্ছে সার্বিক নিয়ম, যেমন 2+2=4 এগুলো। এনভায়রনমেন্টাল এথিক্স কী বিষয়ের ওপর আলোকপাত করে? এনভায়রনমেন্টাল এথিক্স মানে পরিবেশ নীতিবিদ্যা সবসময় জন্য প্রকৃতির প্রতি মানুষের নৈতিক দায়িত্বের ওপর নির্ভর করবে। মানুষ যে পরিমাণ পরিবেশকে দূষিত এবং ক্ষতিগ্রস্ত করতে শুরু করেছে, সেই অনুসারে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের পরিবেশকে তার পরিবেশের যে দায়িত্ব বলো বা সংরক্ষণ করা বা হচ্ছে তাদের নৈতিক মূল্য প্রদান করা, এই সমস্ত কিছু আমাদের এখন দায়িত্বের মধ্যে পড়ে। এবং পরিবেশ সচেতনতার জন্য এখন অনেক ধরনের স্কিমও বেরোচ্ছে। বলছে ইউথেনেসিয়ার পক্ষে একটি নৈতিক যুক্তি কি হতে পারে? ইউথেনেসিয়া বলতে কিপা হত্যা, সেখানে হচ্ছে কি অর্থনৈতিক দিক, সামাজিক চাপ, ধর্মীয় অনুমতি, এগুলো কোনোটাই না। তো দয়া ও কষ্ট লাঘব বলতে ধরো কোনো একটা ব্যক্তি সে প্রচুর পরিমাণে কষ্ট, তার বেঁচে থাকার মানে সুস্থ হওয়ার কোনো রকম পসিবিলিটি নেই, তো সেই জায়গাতে এই হচ্ছে ইউথেনেসিয়া প্রযোজ্য করা হয়। গুরুতর শারীরিক ব্যথায় ভোগা এক রোগীর জীবন অনায়াসেই অবসানের ইচ্ছা, মানে জীবনটা যে আছে সেটা অবসানের ইচ্ছা নৈতিকভাবে কিভাবে দেখা যায় বলছে গুরুতর শারীরিক ব্যথায় ভোগা এক রুগী, মানে প্রচুর পরিমাণে শরীরে পেন হচ্ছে, এরকম একজন রুগী তার এই যে জীবন সেটা অবসানের ইচ্ছা নৈতিকভাবে কি, সেটা কিভাবে আমরা দেখব? এটি অপরাধ, এটি আত্মহত্যা, না এটা স্বেচ্ছাকৃত করুণা ও স্বাধীনতার প্রশ্ন? এটি হচ্ছে মৃত্যু ও করুণা ও স্বাধীনতার প্রশ্ন। হেডোনিজমের কোন রূপটি ব্যক্তি স্বার্থকে সর্বোচ্চ বলে মনে করে? মানে কোন তত্ত্বটা হচ্ছে সবথেকে বেশি ব্যক্তি নিজের সুখটাকে বেশি গুরুত্ব প্রদান করে, সেটা তোমাকে বলতে হবে। সেটা হচ্ছে মানে স্থূল ইগোস্টিক হেডোনিজম। ইগোস্টিক বলতে নিজের মানে অহং ব্যাপারটা যে থাকে, সেই যেখানে হচ্ছে সমস্ত কিছু নিজের ভালো মন্দ নিজের সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে। বলছে প্লেটোর মতে জ্ঞান কি? প্লেটোর মতে জ্ঞান হবে অভ্রান্ত এবং স্বদি বিষয়ক। প্লেটোর মতে জ্ঞান কি? প্লেটোর মতে জ্ঞান হচ্ছে অভ্রান্ত এবং স্বদি বিষয়ক জ্ঞান। এটা
প্লেটোর মতে জ্ঞান কি? পরম সত্যের অভিজ্ঞতা, তর্কের ফল, সংবেদন দ্বারা অর্জিত তথ্য, মতামত ও অভিজ্ঞতার মিশ্রণ। মতামত ও অভিজ্ঞতার মিশ্রণ। তো এটার কোনটা উত্তর হবে? বলছে পরম সত্যের আবিষ্কার, বা সরি, পরম সত্যের আবিষ্কার বলো, অভিজ্ঞতা বলো, সমস্ত কিছু, মানে অ্যাকচুয়ালি যে জ্ঞানটা আমাদের একদম শেষে হবে এবং সেটাই হচ্ছে আমাদের মুক্তি লাভের উপায় হবে। বলছে প্লেটোর রূপতত্ত্ব বা থিওরি অফ ফর্মস এর মূল বক্তব্য কী? এর মূল বক্তব্য হচ্ছে রূপ বা হচ্ছে ধারণা বা আকার, এগুলো হচ্ছে পরম সত্য এবং পরম বাস্তবতা। অ্যারিস্টটলের মতে কারণ তত্ত্ব যে আছে, কারণ তত্ত্বে 4টি কারণের কথা বলা হয়, যেখানে বস্তু উৎপন্ন হতে গেলে 4টি কারণের দরকার পড়ে। সেই কারণগুলো কি কি? না উপাদান, রূপ, কার্যকারণ মানে নিমিত্ত কারণ যেটা, উদ্দেশ্য, এগুলো মোট টোটাল 4টি। কি কি? উপাদান, আকার, উপাদান, নিমিত্ত এবং পরিণতি। সোজা কথা এখানে হচ্ছে সেইগুলো, বাকি যে অপশনগুলোতে সেগুলো তো কোনো মতেই যাবে না। তো 24 থেকে কোশ্চেন, সাবস্ট্যান্স সম্পর্কে অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি কীরকম? সাবস্ট্যান্স হলো পরিবর্তনশীল বস্তু, শুধু বস্তু নয়, তার রূপও। হ্যাঁ, এটাই হবে। বলছে কেন? আচ্ছা, এধারে অপশানটা আগে দেখে নিই, কারণ ওখানে আছে চেতনা অংশ, ঈশ্বর কোনোটাই নয় এর মধ্যে, তো বি উত্তর হবে। কেন বি উত্তর হলো? না শুধু কেবলমাত্র বস্তু নয়, বস্তুর সঙ্গে তার রূপটাও হচ্ছে দ্রব্যের হচ্ছে অংশ। দ্রব্য হচ্ছে কি? না গুণ এবং বিশেষের সমন্বয়। দেকার্তের কাজিটো আর্গো সাম বা আমি চিন্তা করি অতএব আমি আছি কোন বিষয়ের প্রমাণ দেয়? এটি হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব, বাস্তব জগতের বস্তু জগতের বাস্তবতা, আত্মচেতনার নিশ্চয়তা, চিন্তার অসারতা। এটা আত্মচেতনার নিশ্চয়তা হবে। আত্মচেতনার নিশ্চয়তা বলছে চেতনার যে অস্তিত্ব সেটা হচ্ছে এই তত্ত্বের মাধ্যমে প্রমাণিত হয়, বিষয়ের মাধ্যমে প্রমাণিত হয়। বলছে দেকার্তের ট্রুথ যেটা আছে, কার্টিয়ান ক্রিটিসিয়ান অফ ট্রুথের যে তত্ত্বের মধ্যে ভাবনার সংখ্যা, স্পষ্টতা, বিশিষ্টতা, এটা বিবিক্তি, অনেক জায়গায় বিবিকতা আছে, সেটাই হবে স্পষ্টতা এবং বিশিষ্টতা। স্পিনোজার মতে ঈশ্বর ও প্রকৃতির সম্পর্ক কি? স্পিনোজার মতে ঈশ্বর ও প্রকৃতির সম্পর্ক কি? এক ও অভিন্ন, ঈশ্বরই প্রকৃতি একে অপরের বিরোধী, ঈশ্বর প্রকৃতির স্রষ্টা কিন্তু স্বতন্ত্র না। ঈশ্বর ও প্রকৃতি হচ্ছে এক ও অভিন্ন এবং ঈশ্বরই প্রকৃতি। স্পিনোজার মতে মনের স্বাধীনতা বা ফ্রিডম অফ মাইন্ড, এটা বলছে কিভাবে অর্জিত হয়? ঈশ্বরের আরাধনার মাধ্যমে, যুক্তির মাধ্যমে, প্রয়োজনীয়তা বোঝার মাধ্যমে, অনুভূতি শুদ্ধিকরণে, আইন মেনে চলার মাধ্যমে। এটি হচ্ছে যুক্তির মাধ্যমে, প্রয়োজনীয়তা বোঝার মাধ্যমে হবে। কেন না যুক্তি এখানে কেন নিলাম? কারণ ইনি হচ্ছেন একজন বুদ্ধিবাদী দার্শনিক, যিনি মনে করেন যে বুদ্ধির মাধ্যমে সমস্ত কিছু জ্ঞান আমাদের হয়, তার জন্য এই লাইনটা নিলাম। বাকি দুটো যে আছে ঠিক যাচ্ছে না। বলছে লাইবনিজের প্রি এস্টাবলিশড হারমোনি তত্ত্ব বলতে কি বুঝিয়েছেন? এখানে বলছেন যে ঈশ্বর সৃষ্টি করেছেন পৃথক মন ও বস্তু এবং তাদের সমন্বয় ঘটান না। মন ও বস্তু একসঙ্গে বিকশিত হয়। ঈশ্বর মন ও শরীরের মাঝে পূর্ব নির্ধারিত সাযুজ্য স্থাপন করেছেন, মানে আগে থেকেই নির্ধারিত করে রেখেছেন মোনাডগুলোর মধ্যে কেউ কাউকে প্রভাবিত করবে না এবং অপরকে দ্বারা সে প্রভাবিত হবেও না। তারপরে কোশ্চেন কি আছে? বার্কলের মতে বস্তু বাস্তব তখনই হয় যখন আমরা তাকে অনুভব করি এবং অথবা ঈশ্বর তাকে অনুভব করেন, এটাই হবে।
ইন্ট্রোস্পেকশন পদ্ধতির মূল বৈশিষ্ট্য কী? এটা সবাই জানে। অন্তর্জ্ঞানমূলক আত্মপর্যবেক্ষণ। অন্তর্জ্ঞানমূলক আত্মপর্যবেক্ষণ। ওয়েবার এবং ফেকনারের সূত্র কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? মনোযোগ, বোধ ও অনুধাবন। বোধ বা অনুধাবন। তীব্রতা, সংবেদনের তীব্রতা ও উত্তেজনার সম্পর্ক। তীব্রতা ও উত্তেজনার সম্পর্ক স্মৃতির গঠন। এটা হচ্ছে সংবেদন তীব্রতা। সংবেদনের তীব্রতা উত্তেজনা সম্পর্কিত যে তত্ত্ব আছে সেই তত্ত্বের উপরই ওয়েবার এবং ফেকনার হচ্ছে তার সূত্র প্রদান করেছেন। গেস্টাল্ট তত্ত্ব কোন মানসিক প্রক্রিয়াকে ব্যাখ্যা করে? পারসেপশন বা উপলব্ধি। স্মৃতির প্রধান তিনটি কারণ কি? স্মৃতির প্রধান তিনটি কারণ: মনোযোগ, অনুশীলন, বিশ্রাম। চেতনা, অনুভূতি, প্রবৃত্তি। অনুশীলন, মনোযোগ ও সংযোগ। আচরণ, মনোভাব, উপলব্ধি। এটা হবে হচ্ছে অনুশীলন, মনোযোগ ও সংযোগ। মনোযোগ ও সংযোগ এই তিনটে। ল অফ অ্যাসোসিয়েশন স্মৃতির কোন দিকটিকে ব্যাখ্যা করে? সাদৃশ্য। স্মৃতি সংরক্ষণ, মনোযোগের বিকাশ, পুনরুত্থাপন মানে পুনরায় কোনো জিনিসকে মনে স্মরণ করানো। এটাই হবে, পুনরায় কোনো জিনিসকে মনে স্মরণ করানো। কন্ডিশনাড রিফ্লেক্স তত্ত্ব কোন মনোবিজ্ঞানীর? কোন মনোবিজ্ঞানীর? এটি হচ্ছে প্যাভলভের। সাপেক্ষ প্রতিবর্তকে। আইকিউ বা বুদ্ধির লব্ধি কিভাবে পরিমাপ করা হয়? এটা হচ্ছে অনুপাতে মানসিক এবং প্রকৃত বয়সের অনুপাত দ্বারা। মানসিক এবং প্রকৃত বয়সের অনুপাত দ্বারা। স্পেয়ারম্যানের 2 ফ্যাক্টর তত্ত্বে কোন দুটি উপাদান থাকে? জি এবং এস। এই কোশ্চেনগুলো প্রচুর করিয়েছি। ফ্রয়েডের মতে স্বপ্ন কি? ফ্রয়েডের মতে স্বপ্ন হচ্ছে অবচেতনের বাসনার প্রকাশ। অবচেতন মনে কামনা বাসনার প্রকাশ। এই কোশ্চেনগুলো প্রচুর করিয়েছি। এক্সপ্লোটেশন এটা হচ্ছে কি করে না, এখানে কি করা হয়? বাহ্য আচরণ পর্যবেক্ষণ, নিজের অভ্যন্তরীণ মানসিক অবস্থা পর্যবেক্ষণ। তারপর হচ্ছে যুক্তির প্রয়োগ, অনুভব ব্যাখ্যা। এটা হচ্ছে মানে এটা পর্যবেক্ষণ করা হয়। কি করা হয়? বাইরের আচরণকে পর্যবেক্ষণ করা হয়। এটা পর্যবেক্ষণ পদ্ধতি। কার চিন্তায় অধিনায়কের বিলোপের মাধ্যমে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠার ধারণা রয়েছে? কার চিন্তায় অধিনায়কের লিডারের বিলোপের ফলে বা মাধ্যমে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব বা প্রতিষ্ঠা করা যায়? মার্ক্সের মতে। উপযোগবাদ ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মধ্যে প্রধান পার্থক্য কি? এটি তাত্ত্বিক, ব্যবহারিক না নৈতিক, রাজনৈতিক? হ্যাঁ, উপযোগবাদ হচ্ছে নৈতিক। আর হচ্ছে তোমার বৈজ্ঞানিক সমাজতন্ত্র হচ্ছে রাজনৈতিক। বৈজ্ঞানিক বিশ্লেষণে বি উত্তর। ইউটোপিয়ান তো হবে না, এটা বাকি অপশনগুলো যাবে না, হবেও না বাকি অপশনগুলোর মধ্যে কোনোটাই। সর্বোদয় শব্দটি প্রথম কে ব্যবহার করেন? সর্বোদয় শব্দটি প্রথম কে ব্যবহার করেন? গান্ধীজি বলেছিলেন। নিম্নলিখিত কোনটি গণতন্ত্রের একটি মৌলিক রূপ নয়? প্রত্যক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্রেরই অপর নাম হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। তো দুটো গেল। অংশগ্রহণমূলক গণতন্ত্র, তো এখানে একটাই হবে। একনায়কতন্ত্রটাকে মৌলিক রূপ বলেননি।
অংশগ্রহণকারী যেটা এখন আমরা মানে পরোক্ষভাবে যে গণতন্ত্র সেটারই লক্ষণ একটা বলতে পারো। গান্ধীজির ট্রাস্টিশিপ তত্ত্বের মূল ভাবনা কী ছিল? সমাজে সম্পদের সমান বন্টন, ধনী ব্যক্তিদেরকে সম্পদের রক্ষক হিসেবে দেখা, বর্জন নীতির প্রয়োগ, কর আয়ের ন্যায্যতা। এটা হবে, বলছে ধনী ব্যক্তিদেরকে সম্পদের রক্ষক হিসেবে দেখা। ট্রাস্টিশিপে কি করা হয় না, যার কাছে অনেক সম্পদ সে হচ্ছে সেগুলো যাদের নেই তাদের সাথেও কোঅপারেট করবে, ব্যাপারটা হচ্ছে এটা। তো রক্ষক হিসেবে এটাই থাকবে। বলছে অহিংসা গান্ধীজির মতে কি? অহিংসা হচ্ছে সত্যের প্রয়োগ। অহিংসা গান্ধীজির সত্যের প্রয়োগ। তারপরে কি অপশন আছে? একমাত্র পরম ধর্ম, এটাই হবে। একমাত্র পরম ধর্ম হচ্ছে কি না আমাদের অহিংসা। অহিংসার মাধ্যমেই আমরা সমস্ত কিছু লাভ করতে পারবো। ইউটোপিয়ান সমাজতন্ত্র। ইউটোপিয়ান সমাজতন্ত্র বাস্তবে কি সেটা প্রযোজ্য হয় কিনা সেটা বলতে হবে। বলছে ইউটোপিয়ান সমাজতন্ত্র বলতে কি বোঝায়? কল্পিত সমাজতন্ত্র যা বাস্তবায়নযোগ্য নয়। যুক্তি নির্ভর সমাজতন্ত্র, শক্তি প্রয়োগে অর্জিত সমাজতন্ত্র, আদর্শ রাষ্ট্র ব্যবস্থা। এটা হচ্ছে কল্পিত সমাজতন্ত্র যা বাস্তবায়ন বা যাকে বাস্তবে প্রয়োগ করা যায় না বা বাস্তবযোগ্য নয় যেটা। সোশ্যাল চেঞ্জিং বা সামাজিক পরিবর্তন সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির ভিত্তি কী? অর্থনৈতিক শ্রেণী সংগ্রাম। মূল ভিত্তি হচ্ছে অর্থনৈতিক শ্রেণী সংগ্রাম। রাজনৈতিক দার্শনিকতা বা পলিটিক্যাল ফিলোসফি কিভাবে বৈজ্ঞানিক তত্ত্ব থেকে পৃথক? বলছে এটি কেবল পরিসংখ্যান ব্যবহার করে, এটি কেবল বস্তুগত জগৎ নিয়ে ব্যাখ্যা করে, এটা ভুল। রাজনৈতিক বলেছে, আবার বলছে জগৎ নিয়ে ব্যাখ্যা করে। সামনে তো দুটো হবে না, কিন্তু এটি নৈতিক ও আদর্শমূলক প্রশ্নের উত্তর দেয়। এটাই হবে পরীক্ষাগারে প্রমাণিত, এটা হবে না। তিনটের মধ্যে কোনোটাই হচ্ছে না, সিও হবে এর উত্তর। মানে যে বাকি অপশনগুলো যেগুলো দিয়েছে তার মধ্যে সেটাই হচ্ছে হবে। গণতন্ত্রের অন্যতম লক্ষ্য কি? কর আদায়ের সুবিধা না, সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত করা, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা, প্রশাসনিক কেন্দ্রীকরণ। বলছে সকলের সমান অংশগ্রহণের নিশ্চয়তা করা, এটা হবে। নিম্নলিখিত কোনটি আনুমানিক যুক্তি সাদৃশ্যমূলক? আনুমানিক যুক্তি নয়। হাইপোথিসিস না, সি। হাইপোথিসিস আর মানে হচ্ছে প্রকল্প, তারপর হচ্ছে সাদৃশ্য বা উপমা যুক্তি বা সাদৃশ্য যুক্তি বা উপমা যুক্তি, এগুলো সবই হচ্ছে তোমার সম্ভাব্যতে চলে যায়, মানে আনুমানিক যুক্তির মধ্যে চলে যায়। নিচের কোনটি মিলের পদ্ধতির অন্তর্ভুক্ত নয়? কোনটা নয় সেটা বলতে হবে। আর্গুমেন্ট তো অন্যায় পদ্ধতি আছে, ব্যতিরেকি অন্যায়, তারপরে হচ্ছে ডিভিশনটা হবে না। একটা তো হচ্ছে অন্যায় ব্যতিরেকি স্বপরিবর্তন এবং পরিশেষ। নিচেটা তো পরিশেষ, আর ফার্স্টটা হচ্ছে অন্যায় পদ্ধতি, তারপর এটা হচ্ছে ডিভিশনটা তো নয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল্যায়নের জন্য কোনটি প্রয়োজনীয় নয়? সরল পরীক্ষা যোগ্যতা, ব্যাখ্যামূলক শক্তি, ঐতিহাসিক গুরুত্বটা নয়। ঐতিহাসিক গুরুত্বটা কোনো ওখানে নেই, কোনো ভ্যালু নেই। বলছে ভেন ডায়াগ্রাম দ্বারা নিম্নলিখিত কোনটিকে যাচাই করা যায়? ভেন ডায়াগ্রামের দ্বারা ভ্যালিডিটি অফ সলিলিজমটা হবে। হাইপোথেটিক্যাল সলিলিজমের একটা বৈশিষ্ট্য, যেখানে হচ্ছে সবকটি প্রস্তাব সরল বিবৃতি না, শর্তযুক্ত প্রস্তাব থাকে। এটি একটি শ্রেণীগত সূত্র, শর্তযুক্ত থাকে। বলছে যদি দুটি কন্ডিশনাল প্রস্তাব একে অপরের বিপরীত হয় তাহলে
কি ধরনের হবে? একে অপরের বিপরীতে, মানে একটা টি হলে অপরটা ফলস হবে, তাহলে হচ্ছে বিরোধিতা হবে। নিচের কোনটি ভ্যালিড ফর্ম সেটা বলতে হবে। মোডাস পনেস পি ইমপ্লাই কিউ এবং হচ্ছে আচ্ছা বলে দিই, পি ইমপ্লাই কিউ, তারপর পি, তারপরে কিউ, অতএব কিউ। এটা ভ্যালিডিটি বলছে রিডিউসিং, কীভাবে একটি তর্কের বৈধতা যাচাই করা হয়। এটা হচ্ছে এটাকে উপসংজ্ঞা ধরে নিয়ে তর্ক শুরু করে এবং পরস্পরের বিরোধিতা দেখায়। এটা হচ্ছে এ হবে। বলছে অল ক্যাটস আর লিভিং বিং, দেয়ার ফোর অল ক্যাটস আর লিভিং বিং। আচ্ছা, ক্যাট এটা তো একটা নিরপেক্ষ নয়, ক্যাটাগরিক্যাল সলিলিজম, নিরপেক্ষ নয়। টারমান মেরলি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? বুদ্ধিমত্তার পরিমাণ, মানে বিনে এবং স্টারম্যানের পরে হচ্ছে তিনি যে বুদ্ধির যে পরীক্ষার যে নিরীক্ষা করার জন্য যে তত্ত্ব দিয়েছিল সেটাকে আবার পরিসংশোধন করেছিল টারম্যান এবং মেরিল। তো আজকের মতন এখানেই শেষ। হচ্ছে টোটাল আমার মক টেস্ট সিরিজের হচ্ছে তোমার 19টার মতো সেট হয়ে গেল। তো অবশ্যই যদি কেউ দেখে থাকো, এই কিছু কোশ্চেন আছে না, খুব ইজি মনে হচ্ছে, এতদিন কোশ্চেন করানোর জন্য মনে হচ্ছে যে ইজি, তো সেগুলোকে আর ব্যাখ্যা করছি না এবং আর বেশি মক টেস্টও দেবো না, কারণ হচ্ছে আর পরীক্ষাকে বেশি দিন বাকি নেই। তো অবশ্যই তোমাদের জন্য 15 দিন কমে 15 দিন নিজেরা স্টাডিজ করো এবং কোনো বিষয় কোনো হচ্ছে যে ধরনের আমাদের ধরো এই ধরনের ইউটিউব, ফেসবুক, মানে সমস্ত ইনস্টাগ্রাম, এইগুলো থেকে সব দূরে থেকো এবং হচ্ছে পড়াশুনোতে মনোযোগী হয়েও। এবং ইউটিউব চ্যানেল তো সবাই যে যার চাইছে ভিউয়ার বাড়ানোর জন্য, বাট আমি বলবো অবশ্যই নিজের কেরিয়ারের দিকে দেখো এবং নিজের পড়াটার উপরে বেশি দেখো। আর সবাইকে আগে থেকে বলি ভালো করে একটু পড়াশুনো করো, যাতে এবারে সিলেকশনটা হয়ে যায়।